বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যারা যুক্ত হয়েছে আজকের লাইভ ক্লাসে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টের তৃতীয় লাইভ ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা। আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ শাকিল আল মাসুম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। আজকে আমরা তৃতীয় অধ্যায় দেখব। আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ড ডেটা টাইপস, ভেরিয়েবলস, কনস্ট্যান্টস এন্ড লিটারেলস অফ সি শার্প। আমাদের এখানে কন্টেন্টস গুলো দেয়া রয়েছে। তৃতীয় অধ্যায়ে আমাদের যে সকল কন্টেন্টস রয়েছে, লার্নিং আউটকাম। আজকের এই ক্লাসটি কমপ্লিট হওয়ার পরে তোমরা বিভিন্ন ধরনের ডেটা টাইপ সম্পর্কে জানবে, তাদের সাইজ ও ভেরিয়েবল রেঞ্জ সম্পর্কে জানবে, টাইপ কনভার্সন কি সেটি সম্পর্কে জানবে, টাইপ কনভার্সনের মেথডগুলো সম্পর্কে জানবে, ভেরিয়েবল ডিক্লারেশন, কিভাবে ইনপুট মেথডের মাধ্যমে ইউজার ইনপুট নিতে পারে, এই সকল বিষয়গুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। এছাড়াও তোমরা কনস্ট্যান্টস এবং লিটারেলস সম্পর্কেও তোমরা জানবে। প্রথমে আমাদের আজকে টপিক তৃতীয় অধ্যায়ের একটি হচ্ছে ডিসক্রাইব ডিফারেন্ট কাইন্ড অফ ডেটা টাইপস। বিভিন্ন ধরনের ডেটা টাইপস রয়েছে, সেগুলো আমরা বর্ণনা শিখব, জানবো কিভাবে ডেটা টাইপ গুলো ব্যবহার করতে হয়। কারণ আমরা সবসময় এই ধরনের একটি প্রোগ্রাম লিখতে হলে আমাদের ডেটা টাইপ গুলো কিন্তু আমরা ব্যবহার করি। এবং আমাদের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হলে তার পূর্বে কিন্তু আমাদের লিখতে হয় টাইপটা কি। তো সুতরাং আমাদের ডেটা টাইপের গুরুত্ব কিন্তু অপরিসীম। ভেরিয়েবল গুলোর মানগুলোর সাইজ ও টাইপ নির্দিষ্ট করে হচ্ছে ডেটা টাইপ। সংশ্লিষ্ট ভেরিয়েবলের জন্য সঠিক ডেটা টাইপ ব্যবহার করা গুরুত্বপূর্ণ। এটি ত্রুটি এড়াতে এবং সময় বাঁচাতে এবং মেমোরিকেও সেভ করে, এবং এটি তোমার কোডকে আরো রক্ষণাবেক্ষণযোগ্য, পঠনযোগ্য করে তোলে। আমরা যখন একটি প্রোগ্রাম আমরা লিখব, তখন কি ধরনের ডেটা টাইপ হবে সেটা নির্ধারণ করা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি এইসব টাইপগুলো সম্পর্কে যদি ভালোভাবে জানি, তাহলে কিন্তু আমরা আমাদের প্রোগ্রাম লেখা বা ভেরিয়েবলের পূর্বে তার টাইপ নির্ধারণ করাটা কিন্তু অনেক সহজ হবে। 3 ধরনের ডেটা টাইপস রয়েছে সি শার্প ল্যাঙ্গুয়েজে। প্রথম হচ্ছে ভ্যালু ডেটা টাইপ, তার মধ্যে রয়েছে শর্ট, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল ইত্যাদি। এরপর রয়েছে রেফারেন্স ডেটা টাইপ, তার মধ্যে রয়েছে স্ট্রিং, ক্লাস, অবজেক্ট এবং ইন্টারফেস। এরপরে রয়েছে পয়েন্টার ডেটা টাইপ, যার মধ্যে রয়েছে পয়েন্টার্স। আমরা এখন প্রতিটির সম্পর্কে জানবো, ভ্যালু টাইপ, তারপরে রেফারেন্স টাইপ, তারপর পয়েন্টার টাইপ সম্পর্কে। তা প্রথমেই রয়েছে ভ্যালু ডেটা টাইপ। ভ্যালু ডেটা টাইপ মূলত ইন্টিজার এবং ফ্লোটিং বেসড। এর মধ্যে আবার দুটি ভাগে বিভক্ত রয়েছে, একটি হচ্ছে প্রিডিফাইন্ড ডেটা টাইপস, আরেকটি হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপস। প্রিডিফাইন্ড হচ্ছে যারা ডিজাইনার তারা যে ধরনের ডেটা টাইপ গুলো তৈরি করে দিয়েছে আমাদের সুবিধার্থে, আর ইউজার ডিফাইন্ড আমরা যেগুলো ইউজ করি আমাদের সুবিধার্থে। নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, সেই অনুযায়ী আমরা লিখলে পরে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ তৈরি করতে পারি। প্রিডিফাইন্ড ডেটা টাইপের মধ্যে রয়েছে ইন্টিজার, বুলিয়ান, ফ্লোট ইত্যাদি। আর ইউজার ডিফাইন্ড ডেটা টাইপের মধ্যে রয়েছে স্ট্রাকচার, এনুমারেশন ইত্যাদি। এরপর রয়েছে রেফারেন্স ডেটা টাইপ। রেফারেন্স ডেটা টাইপ গুলোতে ভেরিয়েবলের মধ্যে থাকা প্রকৃত ডেটা থাকে না, তবে এগুলোতে ভেরিয়েবলগুলোর একটি রেফারেন্স থাকে। যদি ডেটাগুলো ভেরিয়েবলগুলোর মধ্যে একটির দ্বারা পরিবর্তিত হয়, তবে অন্যান্য ভেরিয়েবলটি অটোমেটিক্যালি
মানটির এই পরিবর্তনটি রিফ্লেক্ট করে। এখানে দু ধরনের রেফারেন্স ডেটা টাইপ রয়েছে, রেফারেন্স টাইপেই প্রিডিফাইন্ড আর হচ্ছে ইউজার ডিফাইন্ড। প্রিডিফাইন্ড এর মধ্যে রয়েছে অবজেক্টস, স্ট্রিং, আর ইউজার ডিফাইন্ড এর মধ্যে রয়েছে ক্লাসেস এবং ইন্টারফেস। এরপর আমরা দেখব যে পয়েন্টার ডেটা টাইপ। পয়েন্টার সি শার্পের একটি ভেরিয়েবল, এটি লোকেটর বা সূচক হিসাবেও পরিচিত, যা কোনো মানের অ্যাড্রেসকে নির্দেশ করে। যেমন আমরা এখানে দেখিয়েছি যে পয়েন্টার সে কি অ্যাড্রেসটাকে ধারণ করে, আর নর্মাল যে ভেরিয়েবল সে কিন্তু করে ভ্যালুটাকে। অ্যাড্রেসটাকে পয়েন্টার কি করে, অ্যাড্রেসটাকে সে ভ্যালুটাকে সে নিয়ে কাজ করে। এরপরে পয়েন্টারের যে সিম্বলগুলো সেটি হচ্ছে অ্যাম্পারস্যান্ড এবং অ্যাস্টারিক সাইন। এটাকে আমরা নামে বলি হচ্ছে অ্যাড্রেস অপারেটর, আবার এটাকে বলি আমরা হচ্ছে ইন্ডিকেটর অপারেটর। কি কাজ তাদের? যে অ্যাড্রেস অপারেটর একটি ভেরিয়েবলের অ্যাড্রেসকে নির্ধারণ করে, আর হচ্ছে অ্যাস্টারিক সাইন বা ইন্ডিকেটর অপারেটর কোনো অ্যাড্রেসের ভ্যালুকে অ্যাক্সেস করে। আমরা একটি উদাহরণ দেখি পয়েন্টার ব্যবহার করে কিভাবে কাজ করতে হয়। আমরা জানি দুটি সিম্বলকে আমরা ব্যবহার করি। একটি নর্মাল ভেরিয়েবলকে আমরা সাধারণত ডিক্লেয়ার করি ইন্টিজার এ হিসেবে, কোনো স্টার সিম্বল থাকে না, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি সেটা হচ্ছে একটি নর্মাল একটি ভেরিয়েবল। আর যদি আমরা একটি পয়েন্টার টাইপের ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করি তাহলে কিন্তু তার পূর্বে অবশ্যই এই স্টারিক সিম্বলটা থাকবে। স্টারিক সিম্বল থাকা মানে হচ্ছে এটি একটি পয়েন্টার টাইপের ভেরিয়েবল। যে আমরা এখানে একটি পয়েন্টার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার স্পেস দিয়ে স্টারিক এ, এরপর আবার লিখলাম ইন্টিজার বি ইকুয়াল টু 10। তার মানে কি 10 নামক ভ্যালুটা এখন রয়েছে কোথায়? বি নামক ভেরিয়েবলের মধ্যে। আমরা জানি এ পয়েন্টার ভেরিয়েবল কি করতে পারে, অ্যাড্রেসকে ধারণ করতে পারে। তাহলে আমরা এ ইকুয়াল টু লিখলাম অ্যাড্রেস অফ বি। তার মানে বি নামক ভেরিয়েবলের যে সেই মেমোরি লোকেশন সেটাকে এখন ধারণ করবে কি এ নামক ভেরিয়েবল। কারণ কি পয়েন্টার ভেরিয়েবল সরাসরি ভ্যালু নিয়ে কাজ করতে পারে না, সে পারে অ্যাড্রেসকে নিয়ে কাজ করতে। এখানে আমরা একটা ক্যারেক্টার টাইপের পয়েন্টার দেখিয়েছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে নর্মাল ভেরিয়েবল তো আমরা ডিক্লেয়ার করতেই পারি, পয়েন্টারটাকেও আমরা ডিক্লেয়ার করতে শিখলাম, এবং কিভাবে কোনো একটি নর্মাল ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে পয়েন্টার টাইপের ভেরিয়েবল ধারণ করে সেটাও আমরা দেখলাম। তাহলে আমাদের মোটামুটি এখানে ক্লিয়ার হলো। এই সংক্রান্ত তোমরা প্রোগ্রামগুলো করলেও কিন্তু ছোট ছোট প্রোগ্রাম করলেও কিন্তু তোমাদের বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার হবে। আমরা সাধারণত প্রোগ্রামগুলোতে বেশিরভাগ যে সকল ডেটা টাইপ ব্যবহার করি সে সকল এখানে চারটা আমি দেখিয়েছি, যে আমরা সাধারণত এইগুলোকে বেশি আমরা ইউজ করি আমাদের প্রোগ্রাম লিখতে হলে আমরা, এবং তাদের সাইজ এবং রেঞ্জ আমাদের জানাটা খুব জরুরি। কারণ আমরা কি পরিমাণ ডেটা নিয়ে কাজ করব, আমাদের ক্যালকুলেশন হবে, তা আমরা যদি সেটা না জানি তাহলে কি হবে, আমাদের প্রোগ্রামে কিন্তু এরর হবে। তো সুতরাং সেই এররগুলোকে রোধ করার জন্য আমাদের কিন্তু জানতে হবে যে একটি ডেটা টাইপ কি ধরনের সে ভ্যালুকে রাখতে পারে, কি রেঞ্জ পর্যন্ত। আমরা এখানে চার্টে দেখিয়েছি। তো প্রথমে আছে ইন্টিজার। ইন্টিজার হচ্ছে তার সাইজ দেয়া রয়েছে 4 বাইটস। তার এখানে সে কি পরিমাণে সে নাম্বারকে স্টোর করে রাখতে পারে, বড় একটা রেঞ্জ কিন্তু এখানে দেয়া রয়েছে, মাইনাস এত থেকে এত প্লাস এত পর্যন্ত। এরপর রয়েছে লং, তার সাইজ কিন্তু আরো অনেক বেশি। লং পারে 8 বাইটস পর্যন্ত রাখতে, এবং সে জমা রাখতে পারে মাইনাস বড় একটি নাম্বার থেকে টু এত পর্যন্ত। এরপর ফ্লোট মানে হচ্ছে আমাদের যে দশমিক যুক্ত সংখ্যাগুলো, এটা 4 বাইটস পর্যন্ত পারে সে জমা রাখতে পারে দশমিক যুক্ত সংখ্যা, এবং 6 থেকে 7 দশমিক সংখ্যা সংরক্ষণ করার জন্য কিন্তু যথেষ্ট ফ্লোট। এরপর রয়েছে ডাবল, সেটি পারে হচ্ছে 8 বাইটস। দশমিক যুক্ত সংখ্যাকে সে জমা রাখে এবং 15 ডিজিট পর্যন্ত কিন্তু সে সংরক্ষণ করতে পারে, 15 ডিজিট সাফিসিয়েন্ট। এরপর রয়েছে বুল 1 বিট,
এটি আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছিলাম যে বুল কি করতে পারে, ট্রু এবং ফলস ভ্যালু নিয়ে কাজ করে এবং এটাকে জমা রাখে। এরপর রয়েছে ক্যারেক্টার, এটি পারে 2 বাইটস পর্যন্ত জমা রাখতে পারে, সিঙ্গেল ক্যারেক্টার বা লেটার, এবং অবশ্যই সিঙ্গেল কোটেশনের মধ্যে থাকতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে সেটি হচ্ছে ক্যারেক্টার। এরপর রয়েছে স্ট্রিং, এটির সাইজ হচ্ছে 2 বাইটস পার ক্যারেক্টার এবং এটাকে অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে আমাদের রাখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে সেটি হচ্ছে স্ট্রিং। সি শার্পে নতুন এক ধরনের টাইপ রয়েছে, সেটা হচ্ছে নালেবল টাইপ ইন সি শার্প। একটি ভ্যালু টাইপে নাল মান কখনোই বরাদ্দ রাখা যায় না, আমরা জানি। যেমন ইন্টিজার i = যদি নাল লিখি তাহলে কি হবে, কম্পাইলার কিন্তু এরর দেখাবে। সি শার্প 2.0 নালেবল টাইপকে ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করা অ্যালাউ করে। এটাকে আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি, তারা যে ফরম্যাট দিয়েছে যে নালেবল স্পেস দিয়ে টাইপ, নালেবল লেখার পরে এভাবে আমরা কোন টাইপ সেটাকে আমরা লিখব, তারপরে আমরা ভেরিয়েবলটার নাম দিব, সমান দিব নাল। তাহলে এই ফরম্যাটে আমরা একটি প্রোগ্রামের মধ্যে যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা কিন্তু নালেবল টাইপটাকে আমরা ডিক্লেয়ার করতে পারবো। এরপর আমরা দেখব এক্সপ্লেন টাইপ কনভার্সনস। টাইপ কনভার্সন জিনিসটা কি আসলে? এক টাইপের ডেটাকে অন্য টাইপে রূপান্তর করার পদ্ধতিকেই মূলত টাইপ কনভার্সন বলে। এটিকে আবার টাইপ কাস্টিংও বলে। 2 ধরনের টাইপ কাস্টিং রয়েছে সি শার্পে। একটি হচ্ছে ইমপ্লিসিট কাস্টিং, যেটি অটোমেটিক্যালি হয়, যেমন কনভার্ট স্মলার টাইপ থেকে লার্জ টাইপে কনভার্ট করে অটোমেটিক্যালি। যেমন এখানে আমরা ক্যারেক্টার থেকে ইন্টিজার, তারপরে লং, তারপর ফ্লোট, তারপরে ডাবল, এটাকে অটোমেটিক্যালি সে কনভার্ট করতে পারে। এক্সপ্লিসিট কাস্টিং, এটাকে ম্যানুয়ালি করতে হয়, কনভার্টিং লার্জ টাইপ থেকে স্মলার টাইপে রূপান্তরিত করে। যেমন ডাবল, এটা অনেক বড় ডেটাকে রাখতে পারে, আর ক্যারেক্টার পারে ছোট। দেখ তাহলে কি ডাবল থেকে ফ্লোট, তারপরে লং, তারপরে ইন্টিজার, তারপর ক্যারেক্টার, মানে এটির উল্টোটা আর কি। এটি ছোট থেকে যেমন বড়, আবার এটি বড় থেকে ছোট। ইমপ্লিসিট কাস্টিং এর ক্ষেত্রে আমরা দেখব যে আমরা জানি যে ছোট ডেটা টাইপ থেকে বড় টাইপে পাস করার সময় ইমপ্লিসিট অটোমেটিক্যালি সম্পন্ন হয়। এখানে আমরা অনেকগুলো উদাহরণ দেখিয়েছি। যেমন আমরা এখানে লিখেছি ইন্টিজার মাই ইন্টিজার ইকুয়াল টু 9, আবার ডাবল টাইপের মাই ডাবল ইকুয়াল টু সমান দিলাম মাই ইন্টিজার। তাহলে কি মাই ইন্টিজার ছিল এখানে ইন্টিজার টাইপের, তাকে আমরা কি করলাম, আমরা এটাকে ডাবল টাইপে রূপান্তরিত করলাম এবং এটা কি হলো, অটোমেটিক্যালি কাস্টিং হলো ইন্টিজার থেকে ডাবলে। এখন যদি আমরা আউটপুটে দেখতে চাই তাহলে কিন্তু আমরা দুটোকেই আমরা দেখতে পারবো, যে মাই ইন্টিজার ভ্যালু আমরা দেখতে পারবো, মাই ডাবলের আমরা কিন্তু রেজাল্ট একই পাবো। এক্সপ্লিসিট কাস্টিং, এটি ম্যানুয়ালি সংগঠিত হয়। কোনো ভ্যালু বা ভেরিয়েবলের পূর্বে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টাইপ উল্লেখ করতে হয়। যেমন আমরা এখানে উদাহরণ দেখিয়েছি, ডাবল মাই ডাবল ইকুয়াল টু 9.78। এখানে আমরা লিখেছি যে ইন্টিজার মাই ইন্টিজার সমান, এখানে ফার্স্ট ব্র্যাকেট আমরা ইউজ করলাম যে আইএনটি, এরপরে আমরা মাই ডাবল, এই মাই ডাবলটাকে আমরা ম্যানুয়ালি আমরা ইন্টিজার টাইপে কনভার্ট করেছি। এটাকে আমাদের ম্যানুয়াল কাস্টিং বলে, ডাবল টু ইন্টিজার। এরপর আমরা এটাকে আউটপুটে যখন দেখাবো তখন আমরা মাই ডাবলের ক্ষেত্রে কিন্তু আমরা রেজাল্ট পাবো 9.78, আবার মাই আইএনটি এটা কিন্তু ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে এই ডাবল ভেরিয়েবলটিকে। এটাকে আমরা আবার আউটপুটে যদি দেখাই তাহলে আমরা কিন্তু রেজাল্ট পাবো হচ্ছে 9। কারণ অবশ্যই কি আমরা জানি যে কোনো ইন্টিজার টাইপের হলে তার পরের ফ্র্যাকশন বা দশমিকের পরের যে সংখ্যাগুলো কিন্তু ইন্টিজার টাইপ আউটপুটে দেখাবে না। সি শার্পের টাইপ কনভার্সন অনেকগুলো মেথড রয়েছে, এগুলো আমরা দেখিয়েছি, এগুলো আমাদের কাজ করতে আমাদের লাগে জানতে হয়। টু বুলিয়ান হচ্ছে আমাদের কোনো টাইপকে বুলিয়ান মানে কনভার্ট করে যদি সম্ভব হয়। তারপর রয়েছে টু বাইট, কোনো টাইপকে বাইটে রূপান্তরিত করে। এরপর রয়েছে টু ক্যারেক্টার, কোনো টাইপকে সিঙ্গেল ইউনিকোড ক্যারেক্টারে রূপান্তরিত করে যেখানে সম্ভব। এরপর রয়েছে টু ডেট টাইম,
কোনো টাইপকে ডেট টাইম স্ট্রাকচারে রূপান্তরিত করে। এরপরে রয়েছে টু ডেসিমাল, ইন্টিজার বা ফ্লোটিং টাইপকে ডেসিমালে রূপান্তরিত করে। এরপরে রয়েছে টু ডাবল, কোনো টাইপকে ডাবলে রূপান্তরিত করে। এরপরে রয়েছে টু আইএনটি 16, কোনো টাইপকে 16 বিট ইন্টিজারে কনভার্ট করে। এরপরে রয়েছে টু আইএনটি 32, কোনো টাইপকে 32 বিট ইন্টিজারে কনভার্ট করে। এরপরে রয়েছে টু আইএনটি 64, কোনো টাইপকে 64 ইন্টিজারে কনভার্ট করে। এরপরে রয়েছে টু এস বাইট, কোনো টাইপকে সিঙ্গেল বাইট টাইপে কনভার্ট করে। এরপর রয়েছে টু সিঙ্গেল, কোনো টাইপকে স্মলার ফ্লোটিং পয়েন্টে রূপান্তরিত করে। রয়েছে টু স্ট্রিং, স্ট্রিং টাইপে কনভার্ট করে কোনো টাইপকে। এরপর রয়েছে টু টাইপ, কোনো টাইপকে নির্দিষ্ট টাইপে রূপান্তরিত করে। এরপরে টু ইউআইএনটি 16, কোনো টাইপকে আনসাইন ইন্টিজার এ রূপান্তরিত করে। এরপর রয়েছে টু ইউআইএনটি 32, কোনো টাইপকে আনসাইন ইন্টিজার টাইপে রূপান্তরিত করে। এরপর রয়েছে টু ইউআইএনটি 64, কোনো টাইপকে আনসাইন বিগ ইন্টিজারে কনভার্ট করে। তো এই মেথডগুলো আমাদের জানা দরকার, কারণ আমরা প্রোগ্রাম করতে হলে যদি আমরা মেথডগুলো সম্পর্কে সত্যিকার অর্থে ভালোভাবে না জানি তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। কোন মেথডগুলোর কি কাজ সেগুলো সম্পর্কে আমাদের জানা কিন্তু জরুরি। আমরা প্রোগ্রাম লিখতে গেলে কিন্তু আমাদের এই জিনিসগুলো লাগবে। আশা করি তোমরা এই জিনিসগুলোকে মনে রাখার চেষ্টা করবে। আমরা এখানে টাইপ কনভার্সন মেথড ব্যবহার করে একটি প্রোগ্রাম দেখিয়েছি। আমরা এই সব অংশগুলো সম্পর্কে তো আগেই জানি, দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখেছি। আমরা এখানে তিনটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ইন্টিজার টাইপের, ডাবল টাইপের এবং বুল টাইপের। তা আমরা এখানে দেখিয়েছি যে মাই আইএনটি এটা কি, এটা হচ্ছে ইন্টিজার টাইপের, এটাকে আমরা কনভার্ট করলাম স্ট্রিং এ এবং সেটাকে আমরা আউটপুটে আবার দেখালাম যে 10। এরপরে আবার আমরা এটাকে আবার ডাবল টাইপে রূপান্তরিত করলাম, কনভার্ট ডট টু ডাবল। এটা কিন্তু আমাদের মূল ভেরিয়েবলটি কিন্তু কি মাই আইএনটি কিন্তু ইন্টিজার টাইপের, এটাকে আমরা ডাবলে কনভার্ট করলাম। তখন কিন্তু আমরা আউটপুটে আবার এখানে কিন্তু 10 পেলাম। এরপরে আবার মাই ডাবল, এটা কিন্তু ডাবল টাইপের, এটাকে যখন আমরা ইন্টিজারে কনভার্ট করলাম তখন কিন্তু আমরা দশমিকের পরের অংশগুলো কিন্তু পেলাম না, যেহেতু আমরা এটাকে কনভার্ট করেছি কিসে, ইন্টিজার টাইপে, তাই এখানে আমাদের আউটপুট কি 5 এসেছে। এরপরে রয়েছে আমরা মাই বুল, এটাকে আমরা যখন স্ট্রিং এ কনভার্ট করলাম তখন আমরা কিন্তু মাই বুল নামক ভেরিয়েবলের ভিতরে যে আমাদের ট্রুটা রয়েছে সেটাকে কিন্তু আমরা আউটপুটে পেয়েছি। এরপর আমরা দেখব যে ডিফাইন এন্ড ইনিশিয়ালাইজ ভেরিয়েবল। আমরা দ্বিতীয় অধ্যায়েও আমরা এটা সম্পর্কে জেনেছি, এখানেও আমরা আবার দেখব যেহেতু আমাদের টপিকে রয়েছে। তা আমরা জানি কিভাবে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, টাইপ তারপরে স্পেস দিয়ে ভেরিয়েবলের নাম লিখতে হয়। যেমন আমরা এক্সাম্পল দিলাম ইন্টিজার এ। কিভাবে আমরা একটি ভেরিয়েবলের ভিতরে মান রাখবো সেটার সিনট্যাক্স হচ্ছে টাইপ ভেরিয়েবল নেম সমান ভ্যালু। উদাহরণ হচ্ছে ইন্টিজার এ ইকুয়াল টু 10, তার মানে 10টা এখন আছে কোথায়, এ নামক ভেরিয়েবলের মধ্যে। যেহেতু আমরা এটা দ্বিতীয় অধ্যায় এগুলো সম্পর্কে আমরা দেখিয়েছিলাম, তো সুতরাং তোমরা এগুলো সম্পর্কে আশা করি তোমাদের ধারণা আছে। এরপর আমরা দেখবো অ্যাকসেপ্ট ভ্যালুস ফ্রম ইউজার। তা আমরা জানি যে আমরা এখানে একটা প্রোগ্রাম দেখিয়েছি যে দুটি সংখ্যার যোগফল বের করার প্রোগ্রাম। আমরা দুটি মানকে আমরা কিবোর্ড থেকে ইনপুট নিব এবং সেটাকে যোগ করার পরে রেজাল্ট দেখাবে আমাদের প্রোগ্রামটি। তা আমরা তিনটি ভেরিয়েবল নিলাম, যেহেতু আমাদের দুটি সংখ্যাকে আমরা ইনপুট নিব এবং ওই দুটি সংখ্যার যোগফল আমরা তৃতীয় একটি ভেরিয়েবলের মধ্যে রাখবো, এজন্য আমরা এ বি সি নিলাম। তারপরে আমরা একটা মেসেজকে শো করলাম প্রথম ভ্যালুটাকে আমরা ইনপুট নেওয়ার জন্য। এরপরে আমরা এ ইকুয়াল টু লিখলাম কনভার্ট ডট টু আইএনটি 32, কারণ আমাদের অবশ্যই কি ভেরিয়েবলটি রয়েছে ইন্টিজার টাইপের, এটাকে আমাদের কনভার্ট করে নিতে হবে, এজন্য আমরা এই মেথডটিকে ব্যবহার করলাম। তা আমরা জানি যে কোনো একটি ইনপুট নেওয়ার জন্য আমরা যে মেথডটি ইউজ করি সেটা হচ্ছে কনসোল ডট রিড লাইন। আমরা কনসোল ডট রিড লাইনের মাধ্যমে ইনপুট নিব, সেটাকে আমরা কনভার্ট ডট টু আইএনটি 32 এর মাধ্যমে ইন্টিজারে কনভার্ট করে আবার এ নামক ভেরিয়েবলের মধ্যে রাখবো। তাহলে আমরা প্রথমে যখন আমরা এই লাইনটি এক্সিকিউট হবে তখন একটা মেসেজ দেখাবে। তারপরে আমরা এখানে 12 দিলাম। এরপরে আবার
এরপরে আমরা যখন আবার এই লাইনটি আমরা এক্সিকিউট করবে তখন আমাদেরকে মেসেজ দেখাবে। আমরা আবার একইভাবে আমরা বি নামক ভেরিয়েবলের মধ্যে আমরা আবার একটা ইনপুট নিব। তাহলে কি আমরা এ এবং বি এর মধ্যে আমাদের সেই ইনপুটকৃত মান দুটি রয়েছে সেটিকে আমরা যোগ করে সি নামক ভেরিয়েবলের মধ্যে রাখবে। এরপর আমরা সিটাকে আউটপুটে দেখিয়ে দিলাম যে console.writeLine রেজাল্ট ইজ, যে ফরম্যাট স্ট্রিং ব্যবহার করলাম যেহেতু আমাদের একটি ভেরিয়েবল। এরপর কার মানটাকে আমরা আউটপুটে দেখতে চাই, সি নামক ভেরিয়েবলটাকে। তারপর আমরা console.read কি লিখলাম, আমাদের আউটপুট স্ক্রিনটাকে যেন ধরে রাখি। তাহলে আমরা কি ইনপুট দেওয়ার পরে আমরা রেজাল্ট পাবো হচ্ছে 35 আমরা রেজাল্ট পাবো, 12 এবং 23। তোমরাও তোমাদের মতো করে ইনপুট দিতে পারো, এখানে তোমরা যেভাবে দিবে সেভাবে সে কনভার্ট করে রেজাল্টটা দেখাবে। আশা করি তোমরা বাসায় বসে এটাকে করবে এবং প্র্যাকটিস করবে। এরপর আমরা দেখবো যে কনস্ট্যান্ট কি জিনিস। আমরা জানি যে কনস্ট্যান্ট একটি কিওয়ার্ড, এটাকে আমরা সংক্ষেপে লিখি CONST। যখন কোনো একটি ভেরিয়েবলের মধ্যে একটি মানকে আমরা ফিক্সড রাখতে চাই তখনই কিন্তু আমরা এটাকে আসলে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করি। যেমন আমরা সাধারণত একটি কনস্ট্যান্টকে ইউজ করি পাই এর মান 3.14159, এটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে সবসময় বিভিন্ন প্রোগ্রামে কিন্তু আমরা ইউজ করি। তো আমরা একটি জিনিস আমাদের জানতে হবে যে আমরা কনস্ট্যান্ট যখন ডিক্লেয়ার করব তখন তার মধ্যে কিন্তু অবশ্যই একটি ভ্যালু দিতে হবে, ভ্যালু ছাড়া কিন্তু সেটাকে কনস্ট্যান্ট হিসেবে নিবে না। কিন্তু আমরা এখানে একটা এক্সাম্পল দেখিয়েছি। তো আমরা কনস্ট্যান্টের যার মান ফিক্সড থাকে তাকে আমরা মূলত কনস্ট্যান্ট বলতে পারি, যার মানটাকে আমরা নির্দিষ্ট করে রাখতে চাই। যেমন আমরা এখানে এক্সাম্পল দিয়েছি কনস্ট্যান্ট CONST, এটি একটি কিওয়ার্ড। এরপরে স্পেস দিয়ে টাইপটা উল্লেখ করলাম, তারপরে এ নামক ভেরিয়েবল ইকুয়াল টু আমরা লিখলাম 10। আমরা যদি কখনো লিখি এরপরে আবার যে এ সমান 20 তখন কিন্তু এরর দেখাবে, কারণ কি আমরা এ নামক ভেরিয়েবলটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করেছি। আমরা কনস্ট্যান্ট ব্যবহার করে একটি বৃত্তের ক্ষেত্রফল দেখব। আমরা দেখি, আমরা ইউজিং সিস্টেম তো জানি কি কেন লিখতে হয়, এটা আমরা সবসময় লিখব। তারপর নেম স্পেসের নাম দিব, ক্লাসের নাম দিব, তারপরে স্ট্যাটিক ভয়েড মেইন লিখব। আমরা জানি যে আমাদের বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র কি, যে এরিয়া ইকুয়াল টু পাই আর স্কয়ার। পাই এর মানটা আমরা জানি, আর হচ্ছে আমাদের রেডিয়াস। তাহলে আমরা যেহেতু আমাদের এরিয়া এবং রেডিয়াস এটি ডাবল টাইপের হবে, তাই আমরা এটাকে ডাবল টাইপের ডিক্লেয়ার করলাম। এরপর আমরা আলাদাভাবে আবার কনস্ট্যান্ট হিসেবে পাইটাকে ডিক্লেয়ার করলাম যে কনস্ট্যান্ট ডাবল পাই ইকুয়াল টু 3.1416। এরপর আমাদের রেডিয়াসের মানটাকে আমাদের কিবোর্ড থেকে ইনপুট নিতে হবে, এজন্য আমরা একটি মেসেজ দিলাম। তারপর রেডিয়াসের মধ্যে আমরা রিড লাইন মেথডের মাধ্যমে এটাকে আবার ডাবলে কনভার্ট করলাম। এরপরে আমরা আমাদের যে সূত্রটা সেটা আমরা লিখলাম এরিয়া ইকুয়াল টু পাই পূরণ রেডিয়াস। তাহলে কি হলো, এখন এই ক্যালকুলেশনটা হওয়ার পরে এরিয়ার মধ্যে আমাদের রেজাল্টটি রয়েছে, এটাকে আমরা আউটপুটে দেখালাম যে এরিয়ার মানটিকে। তাহলে এটাকে আমরা রান করলে পরে কিন্তু আমরা যখন রেডিয়াসের মানটি দিব তারপর ক্যালকুলেশন হওয়ার পরে কিন্তু আমরা এরিয়ার মানটাকে আউটপুটে আমরা দেখতে পারবো। তোমরা বাসায় বসে এই প্রোগ্রামটি করবে। এরপরে আমরা দেখব যে describe integer, floating point and string literals। লিটারেলস সম্পর্কে আমরা জানবো। ফিক্সড মানকে আসলে লিটারেল বলে। লিটারেল হচ্ছে ভ্যালু যা ভেরিয়েবলে ব্যবহৃত হয়। তা ভ্যালু ইন্টিজার হতে পারে, ফ্লোট বা স্ট্রিং হতে পারে। যেমন এখানে আমরা একটি মান দেখালাম যে ইন্টিজার x ইকুয়াল টু 10। এরপরে আমরা লিটারেল বিভিন্ন ধরনের হতে পারে, যে ইন্টিজার লিটারেলস হতে পারে, ফ্লোটিং হতে পারে, ক্যারেক্টার, স্ট্রিং, নাল লিটারেলস, বুলিয়ান লিটারেলস বিভিন্ন ধরনের হতে পারে। আমরা তিন ধরনের দেখব, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট এবং স্ট্রিং। যে ইন্টিজার লিটারেল কি আসলে? ইন্টিজার লিটারেল অক্টাল বা ডেসিমাল বা হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট হতে পারে। ডেসিমাল নাম্বারের জন্য কোনো প্রিফিক্স এর দরকার নেই। তারপরে হচ্ছে এখানে যে আনসাইন নাম্বারের জন্য, আনসাইন যে নাম্বার তার জন্য আমরা ইউ বড় হাতের বা ছোট হাতের ইউকে আমরা সাফিক্স হিসেবে ব্যবহার করতে পারি। আবার ক্যাপিটাল এল বা স্মল এল লং নাম্বারের জন্য ব্যবহৃত হয়। আমরা তিন ধরনের ইন্টিজার লিটারেল রয়েছে। এক নম্বর হচ্ছে ডেসিমাল লিটারেল।
ডেসিমাল লিটারেল আমরা নাম্বার সিস্টেম সম্পর্কে তোমরা অবশ্যই জানো যে নাম্বার সিস্টেম কি জিনিস, সেখানে আমরা পড়েছি যে ডেসিমালে তার বেজ হচ্ছে 10 এবং সে অ্যালাউ করে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে আমরা ইন্টিজার x ইকুয়াল টু 101 এটাকে আমরা এক্সাম্পল দিলাম যে ডেসিমাল লিটারেল। এরপর আমরা অক্টালের জানি বেজ হচ্ছে 8 এবং 0 থেকে 7 পর্যন্ত। এবং এখানে আমরা লিখেছি অক্টাল নাম্বার শুড বি প্রিফিক্স উইথ 0, এবং অক্টাল নাম্বারের প্রিফিক্স পূর্বে কি থাকবে, 0 থাকবে। তাহলে 0 থাকবে এবং 7 পর্যন্ত যদি থাকে তাহলে সেটাকে আমরা অক্টাল লিটারেল ভাবতে পারি। এরপর রয়েছে হেক্সাডেসিমাল যার বেজ হচ্ছে 16। আমরা নাম্বার সিস্টেমে জানি যে সে কি অ্যালাউ করে, 0 থেকে 9, তারপরে ক্যারেক্টার সেটা হচ্ছে ছোট হাতের এ থেকে এফ, আবার এখানে আমরা বড় হাতেরও এ থেকে এফ পর্যন্ত ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা জানি যে সি শার্প কেস সেন্সিটিভ, কিন্তু এক্ষেত্রে কোনো সমস্যা নেই। দ্য হেক্সাডেসিমাল নাম্বার তার প্রিফিক্স পূর্বে অবশ্যই 0x ছোট হাতের অথবা 0 বড় হাতের x দিয়ে শুরু হবে, যেমন আমরা এখানে লিখেছি ইন্টিজার একটি আমরা এক্সাম্পল দিয়েছি। এটা সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা থাকলেই হবে যে কোনটি ইন্টিজার লিটারের কোনটা কেমন। এখানে আমরা অনেকগুলো উদাহরণ দেখিয়েছি যে আমরা এটাকে কেউ যদি বলে যে অক্টাল, তাহলে কি হবে না, কারণ কি অক্টাল 0 থেকে 7 পর্যন্ত, তাহলে এটা কিন্তু ভ্যালিড হবে না, এটা ইনভ্যালিড। এরপরে যদি আমরা যে এখানে ইউ দুবার হয়েছে জন্য কি ইনভ্যালিড হবে, এটা রিপিটেড হয়েছে। এরপরে আছে যে 4, 5, 6 এটা কিন্তু ভ্যালিড ডেসিমাল, তারপরে এখানে এটা ভ্যালিড অক্টাল, তারপরে ভ্যালিড হেক্সাডেসিমাল, ভ্যালিড ইন্টিজার, ভ্যালিড আনসাইন ইন্টিজার ইউ আছে, তারপর ভ্যালিড লং লিটারেল রয়েছে, এখানে ওটা ভ্যালিড আনসাইন লং লিটারেল। আমরা ফ্লোটিং পয়েন্ট লিটারেল সম্পর্কে একটু দেখি। ফ্লোটিং পয়েন্ট লিটারেল একটি ইন্টিজার পার্ট, একটি ডেসিমাল পয়েন্ট এবং একটি ফাংশনাল পার্ট থাকে। ফ্লোটিং পয়েন্ট লিটারেলকে ডেসিমাল ফর্ম বা এক্সপোনেনশিয়াল ফর্মে উপস্থাপন করা যায়, যেমন আমরা এখানে দেখেছি যে ডাবল ডি একটি কি ভ্যালিড, আবার ডাবল ডি ইকুয়াল টু একটি ভ্যালু, তারপর কি এক্সপোনেনশিয়াল, তারপর কি আছে 5 রয়েছে, এটা ভ্যালিড। তো এখন এখানে আবার যে 1 to 5 ই, এখানে কিন্তু ই এর পরে যে তার সংখ্যাটি কিন্তু নেই, এজন্য এটাকে আমরা লিখলাম যে ইনভ্যালিড, ইনকমপ্লিট এক্সপোনেন্ট। এরপর ডাবল ডি এটা আবার কিন্তু ভ্যালিড, এটা ফ্লোট। এরপরে আবার আছে এটা ইনভ্যালিড, যে মিসিং ইন্টিজার অর ফ্র্যাকশন। আমরা উদাহরণগুলো দেখলেও কিন্তু আমাদের ফ্লোটিং পয়েন্ট লিটারেল সম্পর্কে আমাদের ক্লিয়ার হবে। এরপর আমরা স্ট্রিং লিটারেল দেখব, যে সকল লিটারেল গুলো ডাবল কোটেশন এর মধ্যে বা @ ডাবল কোটেশন দ্বারা প্রকাশ করা হয় তাই হচ্ছে স্ট্রিং লিটারেল। যেমন এখানে আমরা দেখেছি যে স্ট্রিং s1 সমান ডাবল কোটেশনের মধ্যে একটি আমাদের স্ট্রিং রয়েছে, আবার স্ট্রিং s2 @ ডাবল কোটেশনের মধ্যে একটি স্ট্রিং রয়েছে, দুটোই কিন্তু আমাদের ভ্যালিড। আমরা দুভাবেই কিন্তু আমরা উপস্থাপন স্ট্রিং লিটারেলকে আমরা করতে পারি। তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখবে। ইনস্টিটিউট খোলার পরে তোমাদের শ্রেণী শিক্ষক তিনি এগুলো দেখবেন। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, আমাকে ইমেল করতে পারো, আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে। আশা করি আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব। এই ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে জাতীয় দক্ষতা বাতায়নের এই ওয়েবসাইটে যাবে, অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে তোমরা গেলে এইটা আবার দেখতে পারবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই ক্লাসটি তোমরা দেখবে এবং বাসায় বসেও প্র্যাকটিস করবে। তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।